Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching. ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে তোমাদের লাস্ট প্রোসপিস, আগের যে দুটো প্রোসপিস পড়ানো হয়ে গেছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি আর একটা হচ্ছে স্ট্রং রুটস। আজকে হচ্ছে থার্ড প্রোসপিস দ্য বেড। আর তোমাদের দুটো পোয়েট্রি আছে, সে দুটোও হয়ে গেছে, আবার ক্যাজুলিনা ট্রি আর ইউলিসেস। এরপরে পড়ে রইলো খালি একটা ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি। তো আজ আমরা পড়বো অ্যান্টন চেকভের লেখা দ্য বেড। আগে দ্য বেড এই ওয়ার্ডটার বাংলা মানে বলি আমরা, দেখবে কথায় কথায় বলি বেড ধরবি 500 টাকার বা 1000 টাকার বেড। তাহলে এই বেড মানে হচ্ছে শর্ত, ঠিক আছে, বাজি ধরা। আরো ভালো হবে আমরা বলি তো 500 টাকার বেড বা 1000 টাকার বেড, 100 টাকার বেড, বাজি ধরা। তো এখানে একটা বাজি ধরাই হবে। এইখানে দেখো প্রথম পাতায় যা কিছু লেখা আছে, আমি এগুলো একটুখানি কি ঘটনাটা বলে দিই, তারপর টেক্সটটা শুরু করব। এখানে দেখতে পাবো একটা ব্যাংকার মানে ব্যাংক কর্মচারী, সে ব্যাংকে কাজ করে, আর একটা হচ্ছে লয়ার, ইয়ং লয়ার, অল্প বয়সী উকিল, ওকালতি সবে শিখছে। এই দুজনের মধ্যেই বেড ধরাধরিটা হবে, এই চুক্তি বা শর্তটা হবে। তো কি নিয়ে বলে রাখি, যে ব্যাংকার সে বলবে মৃত্যুদণ্ড ভালো যাবজ্জীবন কারাদণ্ডের থেকে। তার মানে কি মৃত্যুদণ্ড ভালো মানে কি, একবারে ফাঁসি হয়ে গেলাম, 5-6 সেকেন্ডে 10 সেকেন্ডে আমার জীবনটা চলে গেল, এটা অনেক ভালো ওই দীর্ঘদিন যতদিন বেঁচে থাকবো ততদিন যাবজ্জীবন কারাদণ্ডের থেকে। উল্টো দিকে যে লয়ার আছে, সে লয়ার বলবে না, মৃত্যুদণ্ডের থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভালো, অন্তত বেঁচে তো থাকবো, মৃত্যুদণ্ডে তো মরে যাব। যাবজ্জীবন কারাদণ্ড হলে আমি 14 বছর হোক, 20 বছর, 30 বছর, যত বছরই হোক, আমি বেঁচে তো থাকবো, মরে যাওয়ার থেকে ওটা ভালো। তো এই নিয়েই ব্যাংকার এবং লয়ারের মধ্যে একটা বেড ধরাধরি হবে, যেটা বললাম বাজি ধরা, একটা টাকার বিনিময়ে 2 মিলিয়ন, ঠিক আছে, 2 মিলিয়নের বাজি রাখা হবে। যে প্রথমে কথা হবে 5 বছর, তারপরে কথা হবে 15 বছর, সে 15 বছর জেলখানায় থাকতে পারবে কিনা। তো সেই নিয়েই গল্পটা, ওই জন্য গল্পের নাম দ্য বেড, বাজি বা শর্ত। আচ্ছা চলো এবার টেক্সটে আমরা চলে আসবো। 122 পাতায় একটা পেন বা পেন্সিল রাখো, আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করতে করতে বই ভর্তি হয়ে যাবে, কারণ এত একটা সুন্দর গল্প এবং এত তথ্য ভেতরে আছে, যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসতে পারে। আমি তোমাদের আগেই বলেছি তোমাদের এমসিকিউ এর পিডিএফ দেবো, কিন্তু টেক্সট যার ভালো করে পড়া থাকবে তার কিন্তু এখানেই অনেকটা হয়ে যাবে। এবার দেখো পরবর্তীকালে তো আর তুমি এই লাইন বাই লাইন বলে আর পড়াটা পড়বে না, তখন যে এমসিকিউ এর পিডিএফটা দেবো, পরীক্ষার আগে যদি ওগুলো পড়ে যাও, ওখানে দেখবে সব ইম্পর্টেন্ট গুলো দেওয়া আছে, সেটা আমি পিডিএফ এ দিয়ে দেবো এমসিকিউ গুলো, কিন্তু আপাতত টেক্সটটা ভালো করে মনে রাখবে সবাই। চলো 122 পাতা থেকে আমাদের টেক্সট শুরু হচ্ছে, মন দিয়ে শোনো। ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট, এটা ছিল একটা অন্ধকারময় শরতের রাত্রি। তাহলে আন্ডারলাইন করো, গল্প শুরু হচ্ছে কোন সময়, অটাম নাইট, শরৎকালের রাত্রি, এবং ডার্ক অন্ধকারময়। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি, বৃদ্ধ ব্যাংকার তার স্টাডি রুমে, তার পড়ার ঘরে হাঁটা চলা করছিল। ওয়াকিং আপ অ্যান্ড ডাউন মানে হাঁটা চলা করা। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ওয়াজ ওয়াকিং। তাহলে প্রথম যে চরিত্র ওল্ড ব্যাংকার, বৃদ্ধ ব্যাংক কর্মচারী। অ্যান্ড রিমেম্বারিং, এবং সে মনে করছে, হাউ কিভাবে, 15 ইয়ার্স বিফোর 15 বছর আগে, আন্ডারলাইন করো। তাহলে এখন যে সময়ের কথা আমরা পড়ছি, এই যে শরতের এক রাত্রি, এর ঠিক 15 বছর আগে কি হয়েছিল দেখো। হি হ্যাড গিভেন এ পার্টি ওয়ান অটাম ইভিনিং, সে একটা শরতের সন্ধেবেলায় পার্টি দিয়েছিল। আন্ডারলাইন করো, পার্টি মানে হচ্ছে ওই ভোজসভা, খাওয়া দাওয়া হবে, আনন্দ করা হবে, মদ মাংস খাওয়ার অনুষ্ঠান। তো একটা অটাম ইভিনিং এ, আচ্ছা ভালো করে মনে রাখবে, এখন যে সময়টা পড়ছি সেটাও শরতের রাত, 15 বছর আগে এক শরতের সন্ধ্যেবেলাতেই সে একটা পার্টি দিয়েছিল, সেই কথাটা তার এখন মনে পড়ছে। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, সেখানে বেশ অনেক বুদ্ধিমান মানুষেরা ছিল। ক্লেভার মেনটাও আন্ডারলাইন করতে পারো, ক্লেভার মানে আমরা জানি চালাক, সেই পার্টিতে অনেক বুদ্ধিমান মানুষ ছিল। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, সেখানে বেশ রোমাঞ্চকর কথাবার্তা হচ্ছিল। ইন্টারেস্টিং মানে এমনিতে হয় আকর্ষণীয়, এখানে ইন্টারেস্টিং কনভারসেশন, কনভারসেশন মানে বার্তালাপ, কথোপকথন, সেখানে বেশ রোমাঞ্চকর কথোপকথন হচ্ছিল। কিরকম কথোপকথন, অ্যামং আদার থিংস, অন্যান্য জিনিসের মধ্যে, দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট, আন্ডারলাইন করো, তারা মৃত্যুদণ্ড নিয়ে কথা বলছিল। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড। একদম এই যে ফ্রেজটা, এটার মিনিংটা মুখস্থ করে দাও, যখনই ক্যাপিটাল পানিশমেন্ট পড়বে তোমার মাথায় এই ওয়ার্ডটা আসবে, মৃত্যুদণ্ড। তাহলে ওখানে অনেক টপিকের মধ্যে, আলাপ আলোচনার মধ্যে ক্যাপিটাল পানিশমেন্ট, এই মৃত্যুদণ্ডের কথাটা উঠলো। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট,
অতিথিদের মধ্যে বেশিরভাগ জন, আন্ডারলাইন করো, মেজরিটি মানে বেশিরভাগ, গেস্ট তো জানো অতিথি, বেশিরভাগ অতিথি, অ্যামং হুম ওয়ার মেনি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন, যাদের মধ্যে বেশিরভাগ জন ছিল সাংবাদিক এবং বুদ্ধিজীবী। জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী, বুদ্ধিমান। তাহলে বেশিরভাগ অতিথির মধ্যে ছিল হচ্ছে সাংবাদিকরা, বুদ্ধিমান মানুষেরা। তারা কি করলো, আন্ডারলাইন করবে, ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, তারা এই মৃত্যুদণ্ডকে অসমর্থন করলো, মানে সমর্থন করলো না। ডিসঅ্যাপ্রুভ মানে সমর্থন না করা। আচ্ছা, কি নিয়ে কথা হয়েছে? ক্যাপিটাল পানিশমেন্ট। সেই ক্যাপিটাল পানিশমেন্টটাই হচ্ছে ডেথ পেনাল্টি, একই কথা, মৃত্যুদণ্ড। তো বেশিরভাগ মানুষ এই জিনিসটাকে সমর্থন করলো না। ডিসঅ্যাপ্রুভ মানে অসমর্থন করা, বলো না মৃত্যুদণ্ড জিনিসটা মোটেই ঠিক নয়, ভালো জিনিস নয়। দে কনসিডার দ্যাট, তারা বিবেচনা করলো, যে কনসিডার করা মানে বিবেচনা করা, দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, এই ধরনের শাস্তি দেওয়া এ পুরানো যুগে হতো। ফর্ম অফ পানিশমেন্ট, ফর্ম মানে রকম বা ধরন, পানিশমেন্ট মানে জানো শাস্তি দেওয়া, এই রকমের বা এই ধরনের পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, কাউকে মেরে ফেলা, আউট অফ ডেট, এটা পুরানো দিন হয়ে গেছে। মানে আউট অফ ডেট মানে কি, এটা পুরানো হয়ে গেছে। পুরানো দিনে হতো, ঠিক আছে, মানুষ ভুল করলে তাকে ফাঁসি ঝুলিয়ে দেওয়া হতো, গলা কেটে দেওয়া হতো, ওসব আগেকার দিনে হতো। এখন মানুষ সভ্য হয়ে গেছে, এটা আউট অফ ডেট, আর কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। তারপরে আরো বলছে এটা ইমমরাল, এটা অনৈতিক, এটা মোটেই ভালো জিনিস নয়, আন্ডারলাইন করো। অ্যান্ড আনসুটেবল ফর খ্রিস্টিয়ান স্টেটস, এবং খ্রিস্টিয়ান দেশগুলোর জন্য এটা বেমানান। আনসুটেবল মানে বেমানান, যেটা মানানসই নয়, খ্রিস্টিয়ান স্টেটগুলোর জন্য। শুধু খ্রিস্টিয়ান স্টেট নয়, যে কোনো ধর্মে, সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান, বৌদ্ধ, জৈন, সব ধর্মে লেখা আছে দেখবে, এই যে প্রাণ নেওয়া বা আত্মহত্যা, এটা সব থেকে বড় পাপ। আমাদের হিন্দু ধর্মে বলে কেউ যদি সুসাইড করে, আত্মহত্যা করে মারা যায়, কত জন্ম পরে আবার তার সে মানুষ জন্ম পায়। যে কোনো ধর্মেই লেখা আছে দেখবে, ঈশ্বর আমাদের প্রাণ দিয়েছে, একমাত্র ঈশ্বরই প্রাণ নেবে, তুমি নিজে থেকে তোমার প্রাণটাকে নিতে পারো না। তো এখানে ওই জন্য বলছে এটা খ্রিস্টিয়ান স্টেটের জন্য আনসুটেবল, বেমানান। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, তাদের কয়েকজনের মতে, ওপিনিয়ন মানে মত, এটা তো কয়েকজন বললো, আর কয়েকজনের মতে, দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড এভরিহোয়ার, এই মৃত্যুদণ্ডকে সর্বত্র বদল করা উচিত। রিপ্লেসড মানে বদল করা, এভরিওয়ার তো জানো সর্বত্র, মানে পৃথিবীর কোথাও ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড থাকা উচিত নয়, এটাকে সর্বত্র বদলানো উচিত, রিপ্লেস করা উচিত। কিসের দ্বারা? আন্ডারলাইন করো, বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে। একটু আগে যখন ডেথ পেনাল্টি বা ক্যাপিটাল পানিশমেন্ট বললাম, সেটা বললে মাথায় রাখবে মৃত্যুদণ্ড। আর এই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এই ফ্রেজটা যখনই পড়বে তখন মাথায় থাকবে যাবজ্জীবন কারাদণ্ড। ঠিক আছে, ইমপ্রিজনমেন্ট মানে বন্দি থাকা, কারাদণ্ড, আর লাইফ মানে যাবজ্জীবন। আচ্ছা, এখানে আবার একটা ব্যাপার আছে, অনেকে বলে যাবজ্জীবন কারাদণ্ড যদি বাংলা করি, মানুষ যতদিন বাঁচবে ততদিন তাকে জেলে থাকতে হবে, এটাই হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু এর আবার অনেক রকম প্রকারভেদ আছে, কার শাস্তি কিরকম তারা হয়। তো তোমাদের এটুকু বলে রাখি, মিনিমাম যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে 14 বছরের, 14 বছরের জন্য মিনিমাম থাকতেই হবে। তারপরে 20 হতে পারে, 24 হতে পারে, 30 হতে পারে, বা এমনও হতে পারে সে যতদিন বাঁচবে ততদিন জেলে থাকবে। তবে এমনটা প্রায় হয় না, এই মিনিমাম 14 বা হয় 20, 30 সামথিং কিছু। তাহলে বেশিরভাগ লোক কি বললো, যে এই যে মৃত্যুদণ্ড দেওয়ার প্রক্রিয়া, এটা পুরানো দিনের হয়ে গেছে, ইমমরাল, অনৈতিক, সর্বত্র এটাকে পরিবর্তন করা উচিত যাবজ্জীবন কারাদণ্ডের সাথে। মানে মানুষ যদি কোনো বড় দোষও করে, তাকে মৃত্যুদণ্ড, ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, আজীবন সে জেলেতেই থাকবে। এইটাই বেশিরভাগ জনের মতামত ছিল। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। এটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার, মানে এইচএস ইয়ার। থার্ড সেমিস্টারের নাম্বার কিন্তু তোমাদের এইচএসের নাম্বার হিসাবে অ্যাড হবে। তাই থার্ড সেমিস্টারে তোমরা যত বেশি মার্কস তুলে রাখবে, ফোর্থ সেমিস্টারে যদি নাম্বারটা কমও হয়, পার্সেন্টেজটা ঠিকঠাক এসে যাবে। তোমরা জানো ফোর্থ সেমিস্টার হচ্ছে সেকেন্ড সেমিস্টারের মতো ডেসক্রিপটিভ, যেখানে তোমাদের ব্রড কোয়েশ্চেন বা নোটস লিখতে হবে। আর এবছর পরীক্ষা কিন্তু নিজের স্কুল মানে হোম সেন্টারে হবে না, বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে, যেমনটা তোমরা মাধ্যমিকের সময় দিতে। থার্ড সেমিস্টারের অনলাইন ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেখানে শুধুমাত্র এমসিকিউ নয়, তার পাশাপাশি গ্রামার এবং আনসিনেরও প্র্যাকটিস সেট করানো হয়। দেখবে যেগুলো তোমাদের প্রোজ আছে সেগুলো পড়ে নিলেই এমসিকিউ হয়ে যাবে, কিন্তু পোয়েট্রির এমসিকিউগুলো ডিটেলসে না আলোচনা করলে হবে না, যেখানে হচ্ছে লিটারারি টার্মস, ইনার মিনিং আছে। এবং অনলাইন ক্লাসে তোমাদের 5 মার্কস যে টেক্সচুয়াল গ্রামার আসবে, তার সাথে সাথে আনসিন থেকেও কিন্তু 5 মার্কসের ভোকাবুলারি এবং গ্রামার আসবে, সেগুলোও প্র্যাকটিস করানো হচ্ছে। তাই তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, অনলাইন ক্লাসের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে।
আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমাদের সাথে রাজি হতে পারলাম না। সেট দেয়ার হোস্ট দ্য ব্যাংকার, আন্ডারলাইন করো, সেই পার্টির আয়োজনকারী ব্যাংকার বলল। আচ্ছা মনে আছে তো পার্টিটা কে অর্গানাইজ করেছিল? ব্যাংকার। সেই ব্যাংকার বলল আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমাদের সাথে রাজি হতে পারলাম না, এটা আমার এই মতটা আমি মেনে নিতে পারছি না। তারপরে তিনি বলছেন আই হ্যাভ নট ট্রাইড আইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আমি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুটোর মধ্যে কোনোটাই ভোগ করিনি। তিনি মজার সুরে বলছেন আচ্ছা ব্যাংকার তো যাবজ্জীবন কারাদণ্ড কি সেটাও কোনোদিন ভোগ করেনি, আর মৃত্যুদণ্ড যদি তার হয়ে যেত সে তো আর এখানে বেঁচে থাকতো না। বলছে আমি যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডের কোনোটাই ট্রাই করিনি, মানে কি কোনোটাই ভোগ করিনি, আমি নিজের জীবনে কখনো ওটা ফিল করিনি। বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি, কিন্তু যদি অভিজ্ঞতামূলক প্রমাণ ছাড়াই কেউ বলতে পারে। আচ্ছা প্রায়োরি হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, আন্ডারলাইন করে রাখবে, এর বাংলা মানে হচ্ছে অভিজ্ঞতামূলক প্রমাণ ছাড়া। একটু তোমাদের ব্যাখ্যায় বোঝাই, অভিজ্ঞতামূলক প্রমাণ ছাড়া মানে কি তোমার অভিজ্ঞতা নেই কিন্তু তুমি বুঝতে পারছো এটা একটা ঠিক ব্যাপার। একটা সাধারণ উদাহরণ দিই, তোমাদের যদি বলা হয় 100-র বেশি স্পিডে গাড়ি চালানো হবে আর 100-র কম স্পিডে গাড়ি চালানো হবে, তোমরা যদি সেই গতিতে কখনো গাড়ি না চালিয়েও থাকো, মেয়েদের ক্ষেত্রে বলছি, এটুকু তোমরা বুঝতে পারবে 100-র নিচে চালানো অপেক্ষাকৃত সেফ 100-র বেশি হওয়ার থেকে। তুমি জীবনে অভিজ্ঞতা লাভ করোনি কিন্তু তুমি জানো যে এটা হচ্ছে সেফ। তাহলে ওই লোকটা বলছে কি আমি জীবনে দুটোই কোনোদিন ভোগ করিনি, আমি মৃত্যুদণ্ড কি ভোগ করিনি, যাবজ্জীবন কারাদণ্ড কি ভোগ করিনি, কিন্তু যদি আমাকে প্রায়োরি অভিজ্ঞতামূলক প্রমাণ ছাড়াই বাছাই করতে হয়, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আন্ডারলাইন করো। তিনি বলছেন মৃত্যুদণ্ড অনেক বেশি নৈতিক, অনেক বেশি মানবিক যাবজ্জীবন কারাদণ্ডের থেকে। ডেথ পেনাল্টি তো বললাম মৃত্যুদণ্ড, মোরাল মানে নৈতিক, হিউম্যান মানে মানবিক। তাহলে এই যে ব্যাংকার সে কোন জিনিসটাকে পছন্দ করছে গো? মৃত্যুদণ্ড, একবারে মরে যাওয়া অনেক বেশি ভালো, অনেক বেশি মোরাল নৈতিক, অনেক বেশি হিউম্যান মানবিক, তার থেকে দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ যাবজ্জীবন কারাদণ্ডের থেকে। বলছে ওই 14 বছর 20 বছর 30 বছর ধীরে ধীরে কষ্ট পাওয়ার থেকে একবারে মরে যাওয়া ভালো, এটা অনেক বেশি নৈতিক, অনেক বেশি মানবিক। সে আরো কিছু কথা বলছে, সেই ব্যাংকার দেখো আরো কিছু যুক্তি দিচ্ছে। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স, মৃত্যুদণ্ড তো একটা মানুষকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে, ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড, কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে, এই ফাঁসির শাস্তি দিল 10 সেকেন্ডের মধ্যে, সে যেটার উপর দাঁড়াবে সেই এটাকে পাটাতনটা সরিয়ে দিলেই ঝুলবে, কিছুক্ষণ ছটকাবে তারপরেই মরে যাবে। বলছে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড একটা মানুষকে এক্ষুনি মেরে ফেলে, বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, এই যে লাইফ লং ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড কিলস হিম স্লোলি, তাকে ধীরে ধীরে মারবে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধীরে ধীরে তাকে মারবে। তো এই জন্য আমাদের ব্যাংকার মৃত্যুদণ্ডকে চুজ করছে, বলছে এটা বেশি ভালো। তারপরে তিনি একটা প্রশ্ন করছেন হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, কোন জল্লাদ বেশি মানবিক? এক্সিকিউশনার মানে হচ্ছে ফাঁসুড়ে বা জল্লাদ, যে দেখবে মাথায় ওই কালো কাপড়টা পরিয়ে দিয়ে সেই লিভারটা টানে অমনি ঝুলে যায়, বলছে কোন জল্লাদ বেশি হিউম্যান, বেশি মানবিক? হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস, যে তোমাকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলবে সে, অর হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, নাকি সে যে বছরের পর বছর ধীরে ধীরে তোমার শরীর থেকে প্রাণটাকে বের করবে? এই একটা দারুণ যুক্তি দিয়েছে। বলছে কোন জল্লাদ বেশি মানবিক, যে কয়েক মিনিটে তোমাকে মেরে ফেললো সে, নাকি ওয়ান হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, বছরের পর বছর অনেক বছর ধরে তোমার প্রাণটাকে ধীরে ধীরে কেড়ে নেবে, সে বেশি মানবিক, কোনটা? তাহলে এখানে অ্যাকর্ডিং টু ব্যাংকার সে বলছে ওই কয়েক মিনিটে মরে যাওয়া ভালো, দীর্ঘদিন কষ্ট না পাওয়ার থেকে। পরের প্যারাগ্রাফে চলে এসো, ওখানকার অতিথিরা এবার তাদের যুক্তি দিচ্ছে বোথ আর ইকুয়ালি ইমমরাল, দুটোই সমানভাবে অনৈতিক। ইমমরাল হচ্ছে অনৈতিক, ওখানে যারা ছিল দেখো লেখা আছে অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট, অতিথিদের মধ্যে একজন বলল, অবজার্ভ মানে লক্ষ্য করা হয়, এখানে হবে বলা। তাহলে একটা অতিথি সেই সময় বলে উঠলো বোথ আর ইকুয়ালি ইমমরাল, দুটোই সমানভাবে অনৈতিক। কেন বললো দেখো তারপরে লেখা আছে ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ দুটোর উদ্দেশ্য তো একই। কি উদ্দেশ্য? টু টেক অ্যাওয়ে লাইফ, আন্ডারলাইন করো, জীবন কেড়ে নেওয়া। মানে বলতে চাইলো কয়েক মিনিটের মধ্যে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাতেও মানুষ মরবে, আর যদি বছরের পর বছর দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাতেও প্রকৃতপক্ষে মানুষকে মেরে ফেলাই হয়, দুটোর উদ্দেশ্য হচ্ছে একই।
মানুষের প্রাণ নিয়ে নেওয়া। তারপরে সেই অতিথিটা বলছে দ্য স্টেট ইজ নট গড, এই রাজ্য বা দেশ সে ভগবান নয়। দেশ বা রাজ্যকে সে বলছে ভগবান নয়। সে কি নিজেকে ভগবান মনে করে? দেখো তারপরেই লেখা আছে ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট, তার কোনো অধিকার নেই সেই জিনিসটা নেওয়ার। ইট ক্যান নট রেস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, যখন সে চাইবে সেটাকে ফেরত দেওয়ার। আচ্ছা, কারোর থেকে যদি কারোর প্রাণ কেড়ে নেওয়া হয়, সেই প্রাণ কি আর ফেরত দেওয়া যায়? সেই জন্য বলছে দ্য স্টেট ইজ নট গড, রাজ্য বা দেশ ভগবান নয়। ও কারো প্রাণ কেড়ে নিল, এবার প্রাণটা ফেরত দিতে পারবে? পারবে না। সেটা ভগবান দিয়েছে প্রাণ, ভগবানই নেবে। তাই বলছে দেশ বা প্রদেশ কোনোদিন ভগবান হতে পারে না। তুমি এমন জিনিস নাও যেটা ফেরত দিতে পারবে, কিন্তু প্রাণ কারো কেড়ে নিলে তুমি ফেরত দিতে পারবে না। এটা ওই অতিথিটা যুক্তি দিল। এখনো পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শুধু থার্ড সেমিস্টার নয়, পরবর্তীকালে ফোর্থ সেমিস্টারেরও সমস্ত ইনফরমেটিভ ভিডিও সহজেই পাওয়ার জন্য। আর কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা বা কোন গ্রাম থেকে আমার স্টুডেন্টসরা আমার ভিডিওগুলো দেখছে। এবার অন্যান্য অতিথিরা কি বলছে দেখো। অ্যামং দ্য গেস্ট, অন্যান্য অতিথিদের মধ্যে, ওয়াজ এ ইয়ং লয়ার, ছিল একটা অল্প বয়সী উকিল। আন্ডারলাইন করো, এই গল্পের দ্বিতীয় মুখ্য চরিত্র। তারপরেও আন্ডারলাইন করো এ ইয়ং ম্যান অফ 5 and 20, একটা অল্প বয়সী যুবক যার বয়স ছিল 25। কিরম ভাবে লিখেছে দেখো, 5 and 20, ডিরেক্ট লিখতে পারতো 25। 5 and 20 ইকুয়ালস টু 25। একটা ইয়ং লয়ার, অল্প বয়সী যুবক, একটা হচ্ছে উকিল যার বয়স 25। হোয়েন হি ওয়াজ আস্কড হিজ ওপিনিয়ন, যখন তাকে তার মতামত বলতে বলা হলো, দেখো প্যাসিভ ভয়েস, হি ওয়াজ আস্কড, তাকে বলা হলো এই তুমি তোমার মতামত দাও। হি সেড, তখন সেই যুবক উকিলটা কি বলছে দেখো নেক্সট প্যারাগ্রাফে, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমমরাল। একটু আগে একটা অতিথি যা বলেছিল, এও সেই এক কথাই বলল। ডেথ সেন্টেন্স মৃত্যুদণ্ড এবং লাইফ সেন্টেন্স যাবজ্জীবন কারাদণ্ড ইকুয়ালি ইমমরাল, দুটো সমানভাবে অনৈতিক। দুটোই নৈতিক নয়, দুটোই অনৈতিক। বাট কিন্তু, এবার দেখো সেই অল্প বয়সী উকিলটা কি বলছে, ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আমাকে যদি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে বাছাই করতে হয়, প্রথমে বললো দুটোই অনৈতিক, কিন্তু আমাকে যদি দুটোর মধ্যে বাছাই করতে হয়, যে ডেথ পেনাল্টি এবং ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আমি অবশ্যই দ্বিতীয়টাকে চুজ করব। দ্বিতীয়টা কোনটা আন্ডারলাইন করে রাখো, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড। এইটা যেন গুলিয়ে ফেলবে না। এই যে পার্টি দিয়েছিল ব্যাংকার, তার মতে সে ডেথ পেনাল্টিকে চুজ করবে, একবারে মরে যাওয়া ভালো দিন দিন মরার থেকে। আর এই যে ব্যাংকার, সরি এই যে লয়ার, সে বলছে আমি ডেথ পেনাল্টি চুজ করব না, আমি সেকেন্ডটা চুজ করব, মানে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডটা চুজ করব। সে একটা যুক্তিও দিচ্ছে, আন্ডারলাইন করো, টু লিভ এনি হাউ, কোনোভাবে বেঁচে থাকা, ইজ বেটার দ্যান নট অ্যাট অল, একেবারে না বেঁচে থাকার থেকে ভালো। তাহলে আমাদের ইয়ং লয়ার বলল কোনোভাবে বেঁচে থাকা অন্তত একেবারে না বেঁচে থাকা বা মরে যাওয়ার থেকে ভালো। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। এ লাইভলি ডিসকাশন অ্যারোস, একটা বেশ প্রাণবন্ত আলোচনা জমে উঠলো। লাইভলি মানে প্রাণবন্ত, মানে এই টপিক নিয়ে, যে মৃত্যুদণ্ড ভালো না যাবজ্জীবন কারাদণ্ড ভালো, এই নিয়ে একটা লাইভলি ডিসকাশন, বেশ একটা প্রাণবন্ত আলাপ আলোচনা জমে উঠলো। দ্য ব্যাংকার, আন্ডারলাইন করো, হু ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, সেই ব্যাংকার যে সেই সময়ে ছিল অল্প বয়সী এবং খুব ভীত। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখন যে কথাটা বলছে সে নিজের স্টাডি রুমে হাঁটতে হাঁটতে, সে তো 15 বছর আগের কথা বলছে। তাহলে এখন তার বয়স হতে পারে, কিন্তু 15 বছর আগে ব্যাংকার কিরকম ছিল গো, ব্যাংকারও ছিল ইয়ঙ্গার, আজকে যার বয়স তার থেকে অল্প বয়সী, এবং নার্ভাস, বেশ ভীত প্রকৃতির, ইন দোজ ডেজ, সেই সময় 15 বছর আগে। ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, হঠাৎ করে সে উত্তেজনার বশে পড়লো। এই যে দেখবে, তোমাদের আমি একটা স্যার হিসাবে উপদেশ দিচ্ছি, কোনোদিন উত্তেজনার বশে আর রাগের বশে, রাগের মাথায় কোনোদিন কোনো ডিসিশন নেবে না, সেটা সব সময় খারাপ হয়। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তোমাদের বয়সী ছেলে মেয়েদের দেখবে উত্তেজনা, রাগটা বেশি হয়। ডিসিশন নেবার আগে রাগের মাথায় যে ডিসিশন নেওয়া হয় সেটা ম্যাক্সিমাম ভুল হয়। শান্ত মাথায় নেবে, সেটা হচ্ছে ঠিকঠাক। ওই একটা কথা আছে না, সেই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে ডিসিশন নেবার আগে, কোনো কিছু করার আগে ভালো করে আগে ভাববে,
রাগের মাথায় এক্সাইটমেন্টকে কোনো ডিসিশন নেবে না। এই দেখো এরাও রাগের মাথায় এক্সাইটমেন্টে ডিসিশন নিয়ে ভুগবে পরে। তো সেই উত্তেজনার বসে কি করলো, হি স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, সে তার এরকম তারা ঘুষি পাকিয়ে টেবিলে একটা জোরে আঘাত করলো, মানে খেপে উঠেছে আমাদের ব্যাংকের কাকু, একদম গদাম করে টেবিলে একটা জোরে, ফিস্ট মানে এই অংশটা, এটা দিয়ে একটা টেবিলে জোরে আঘাত করলো। অ্যান্ড সাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান, এবং সেই অল্প বয়সী ছেলেটার দিকে চেঁচিয়ে বলল, চিৎকার করে তাকে গরম মেরে বাজি ধরার সুরে তাকে বলছে, কি বলছে দেখো 122 পাতার একদম লাস্ট প্যারাগ্রাফ, ইটস নট ট্রু, এটা সত্যি নয়। আচ্ছা, ইয়ং লয়ার কি বলেছে, আমি মৃত্যুদণ্ডের থেকে যাবজ্জীবন কারাদণ্ড বেছে নেবো, আমি ওইটাই পছন্দ করব, একেবারে মরে যাওয়ার থেকে ওটা ভালো। তো আমাদের ব্যাংকার বলছে এটা সত্যি নয়, আই উইল বেট ইউ 2 মিলিয়নস, আমি 2 মিলিয়ন বাজি রাখছি, 2 মিলিয়নস। আচ্ছা এখানে একটা কথা বলি, 2 মিলিয়নস যদি ভারতীয় টাকায় হয় তাহলে 20 লাখ। আচ্ছা এটা একজন রাশিয়ান লেখকের লেখা, অ্যান্টন চেকভ, রাশিয়ান রুবেলসও আমাদের ইন্ডিয়ান কারেন্সির সাথে সমান সমানই যায়, প্রায় 20 লক্ষই হবে। কিন্তু যদি ডলারে বলি 2 মিলিয়ন মানে প্রায় 20 কোটি টাকা। তো তোমাদের পরীক্ষায় সেটা আসবে না যে কত অ্যামাউন্ট, এই 2 মিলিয়নসটা মনে রাখলেই হবে। তো বললো আমি 2 মিলিয়ন বাজি রাখছি, ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 ইয়ার্স, আন্ডারলাইন করো, তুমি একাকিত্বে বা নির্জনে বন্দি দশায় থাকতে পারবে না 5 বছরের জন্য। 5 ইয়ার্সটা বেশি করে আন্ডারলাইন করবে। আচ্ছা সলিটারি কনফাইনমেন্ট, সলিটারি মানে একাকী বা নির্জন, আর কনফাইনমেন্ট মানে বন্দি। তো তুমি নির্জন বা একাকিত্বে বন্দি দশায় থাকতে পারবে না ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, প্রথমে যে বাজিটা ধরা হয়েছিল সেটা কিন্তু 5 বছরের হয়েছিল, অনলি 5 ইয়ার্স। এখানে আবার বেশি পাকা হচ্ছে আমাদের ওই ইয়ং লয়ারটা, ও 5টাকে 15 করবে। তাহলে প্রথমে বললো তুমি 5 বছর নির্জন একাকিত্বে বন্দিতে থাকতে পারবে না, ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 ইয়ার্স, এটা বলছে ব্যাংকার। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, আপনি যদি সত্যি এটা বলতে চান, আচ্ছা এই কথাটা কে বলছে, লয়ার। সেড দ্য ইয়ং ম্যান, দেখো অল্প বয়সী যুবকটা বলল, ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট মানে আপনি যদি ঠাট্টা করছেন আলাদা কথা, যদি সত্যি সত্যিই বলতে চান, আই উইল টেক দ্য বেট, আমি এই বাজিতে রাজি হলাম, বাট আই উড স্টে নট 5 বাট 15 ইয়ার্স, আমি 5 বছর থাকবো না, আমি 15 বছর থাকবো, আন্ডারলাইন করো। তাহলে আমাদের ওই যে ওল্ড ব্যাংকার সে কিন্তু 5 বছরের কথা বলেছিল, ওই যে উত্তেজনার বসে রাগের বসে কোনো ডিসিশন নিলে ভুল হয়, আমাদের হচ্ছে ইয়ং ম্যান লয়ার সে বলছে আই উইল টেক দ্য বেট, আমি রাজি হলাম ওই 2 মিলিয়ন, বাট আই উড স্টে নট 5 বাট 15 ইয়ার্স, আন্ডারলাইন করো, আমি 5 বছর নয়, আমি 15 বছর কিন্তু ওই মানে একাকিত্বে বা নির্জন বন্দি দশায় থাকবো। নেক্সট পেজে চলে এসো, 123, 123, 15 ডান, 15 বছর ওকে ডান বলে বলে দিল। ক্রাইড দ্য ব্যাংকার, আমাদের ব্যাংকার চিৎকার করে উঠলো, জেন্টলম্যান আই স্টেক 2 মিলিয়নস, বলে পার্টিতে যারা আছে সবাইকে বললো জেন্টলম্যান আমি 2 মিলিয়নের বাজি রাখলাম, আন্ডারলাইন করো, স্টেক মানে বাজি ধরা, আমি 2 মিলিয়ন বাজি ধরলাম। ও 5 বছর বলেছিল, ইয়ং লয়ার বললো 15, তো ডিল ডান। এগ্রিড রাজি, এটা কে বলছে, ওই যে ইয়ং লয়ার বলছে। ইউ স্টেক ইউর মিলিয়নস, আপনি আপনার লাখ লাখ টাকা বাজি রাখুন, অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, আমি আমার স্বাধীনতা বাজি রাখবো। জিনিসটা কিসের মতে বাজি ধরা হচ্ছে, ও রাখছে টাকা আর এ রাখছে হচ্ছে এর যে জীবন সময়, বলছে স্বাধীনতা, আমি আমার স্বাধীনতা বাজি রাখলাম, আপনি আপনার মিলিয়ন টাকা মানে লক্ষ লক্ষ টাকা বাজি রাখুন। সেড দ্য ইয়ং ম্যান, সেই অল্প বয়সী যুবক মানে আমাদের ইয়ং লয়ার বলল। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট, এবং এই বন্য অর্থহীন বেটটাকেই চালিয়ে যাওয়া হলো। বেট মানে বললাম বাজি, তাহলে দেখো কোনো মাথা মুন্ডু নেই, সোজা কথা আরো ভালো হবে, সেন্সলেস মানে যদি মাথা মুন্ডু নেই এরকম তারা, এই যে বন্য পাগলের মতো সেন্সলেস বেট মাথা মুন্ডুহীন বা হচ্ছে অর্থহীন বাজি ওয়াজ ক্যারিড আউট, সেই বাজিটাই ধরা হলো। কি একটা কথাতে টপিক হচ্ছিল সেখান থেকে বাজি ধরা হয়ে গেল এইটা, যে 2 মিলিয়নের বদলে ও 15 বছর একটা কোনো জায়গায় বন্দি থাকবে। দ্য ব্যাংকার, সেই যে ব্যাংকের কর্মচারী যে পার্টি রেখেছে, স্পয়েলড অ্যান্ড ফ্রাইভোলাস, সে ছিল একটু বেগরানো টাইপের এবং খামখেয়ালি। স্পয়েলড মানে বেগরানো, সেই বলে না আমির বাপ কা বিগড়া হুয়া অলাদ, বাপের অনেক টাকা আছে একটু বেগরানো টাইপের। আর ফ্রাইভোলাস মানে খামখেয়ালি, মাথায় এসেছে বাজি ধরবো তো বাজি, 2 মিলিয়ন যাবে যাবে চ বাজি ধরে নি, সেই ব্যাংকারের স্বভাব, আন্ডারলাইন করে রাখো। স্পয়েলড
বেগরানো এবং ফ্রাইভোলাস খামখেয়ালি প্রকৃতির, উইথ মিলিয়নস বিয়ন্ড হিজ রেকনিং, তার হিসেবের বাইরেও লক্ষ লক্ষ টাকা ছিল। রেকনিং মানে হিসেব, মানে তার প্রচুর টাকা, হিসেবের বাইরেও লক্ষ লক্ষ টাকা ছিল। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, সে এই বাজিতে খুব আনন্দিত হলো, খুব খুশি, বেট ধরেছি, একজনকে 15 বছর জেলে রাখবো, থাকতে পারলে দেবো 2 মিলিয়ন, নালে দিতে হবে না, তো খুব খুশি হলো। অ্যাট সাপার, রাতের খাবার সময়, সাপার মানে হচ্ছে ওই নৈশভোজ, রাতের খাবার, হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান, সে সেই অল্প বয়সী যুবক মানে আমাদের ইয়ং লয়ারের একটু মজা ওড়ালো, একটু তাকে হ্যাটার সুরে বলছে। অ্যান্ড সেড, দেখো লেখা আছে মেড ফান অফ দ্য ইয়ং ম্যান, একটু মজা ওড়াচ্ছে, হ্যাটা করে শুনে শুনে বলছে। কি বলছে দেখো নেক্সট প্যারাগ্রাফে, থিঙ্ক বেটার অফ ইট ইয়ং ম্যান, এই ছোকরা ভালো করে ভেবে দেখো, এখানে ইয়ং ম্যান ঠিক এরকম ভালো হবে, এই ছোকরা কম বয়সী ছেলে, থিঙ্ক বেটার অফ ইট, ভালো করে ভেবে দেখো। হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, এখনো সময় আছে, কিন্তু এখনো বেট ক্যান্সেল করে দেবো, 15 বছর পারবে তো, ভেবে দেখো। বলছে টু মি 2 মিলিয়ন আরে ট্রাইফেল, আমার কাছে তো 2 মিলিয়ন অতি তুচ্ছ, ট্রাইফেল মানেটা লিখে রাখতে পারো তুচ্ছ। বলছে আমার কাছে 2 মিলিয়ন কি, আমার তো হিসেবের বাইরেও লক্ষ লক্ষ টাকা আছে, আমার কাছে 2 মিলিয়ন তুচ্ছ। বাট ইউ আর লজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, কিন্তু তুমি তোমার জীবনের সেরা 3-4টে বছর কিন্তু হারাতে চলেছো। আন্ডারলাইন করো 3 or 4। কেন 3-4টে বছর বলেছে, কারণ আমাদের ব্যাংকার শিওর ও 3-4 বছরের বেশি থাকতে পারবে না। বলছে তুমি কিন্তু জেদে পড়ে এই যে বাজি ধরছো, নিজের জীবনের সেরা 3-4টে বছর কিন্তু হারিয়ে ফেলবে। 25 বছর বয়স, ইয়ং ম্যান, এখনই তো লাইফকে এনজয় করবে, জীবনের সেরা সময়টা হারিয়ে ফেলবে এইভাবে। তো তারপরে কি বলছে দেখো, এবারে ব্যাংকার বলছে আই সে 3 or 4, আমি 3 কি 4 বছর বললাম, বিকজ ইউ ওন্ট স্টে লঙ্গার, কারণ আমি জানি তুমি তার থেকে বেশি থাকতে পারবে না। ব্যাংকার ফুল কনফিডেন্ট, বলছে 3-4 বছরের বেশি থাকতে পারবে না, 5 বলেছিলাম তুমি আর 15, কিন্তু ভেবে চিনতে 3-4 বছর থাকতে গিয়ে জীবনের সেরা 3-4টে বছর তুমি হারিয়ে ফেলবে। ডোন্ট ফরগেট আইদার, এই ব্যাপারটাও ভুলো না, ইউ আনহ্যাপি ম্যান, তুমি অসুখী মানুষ। লয়ারকে ব্যাংকার বলছে দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল, এই যে স্বেচ্ছায় কারাদণ্ড এটা খুব বড় ব্যাপার, হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি, বাধ্যতামূলকের থেকে। যে কথাটা বলেছে একটু বুঝিয়ে বলি, খুব দারুণ একটা কথা বলেছে। বলছে ভলেন্টারি কনফাইনমেন্ট, স্বেচ্ছায় কারাদণ্ড, ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি, বাধ্যতামূলক কারাদণ্ডের থেকে এটাকে সহ্য করা কিন্তু অনেক কষ্টকর। ব্যাপারটা এইরকম, তুমি কোনো দোষ করেছো, তোমাকে সেই জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, তুমি জেলের মধ্যে আছো, হাজতবাস করছো, সেটা তুমি সহ্য করতে পারবে, ওটা কম্পালসারি, তোমাকে করতেই হবে। তুমি দোষ করেছো মানে ছোটবেলায় বাবা মা ঘরে তোমায় আটকে রেখেছে, ঠিক আছে, কিন্তু ভলেন্টারি কনফাইনমেন্ট, আমি নিজের ইচ্ছায় থাকবো, এটা কিন্তু খুব চাপের বিষয়। কেন, কারণ আমি যখনই চাইবো ধর আর ভাল লাগছে না, চ বেরিয়ে পড়ি। কিন্তু তুমি খারাপ কাজ করে জেলে গেছো, তুমি চাইলে তুমি বেরোতে পারবে, পারবে না, ওটা কম্পালসারি, ওতে তোমাকে থাকতেই হবে। কিন্তু ভলেন্টারি কনফাইনমেন্ট, যদি তুমি নিজের ইচ্ছায় যাও, তো আমার আর ভাল লাগছে না, 2 বছর হয়েছে, চ বেরিয়ে পড়ি। ওই জন্য বলছে ভলেন্টারি কনফাইনমেন্ট কিন্তু ইজ এ গ্রেট ডিল, আন্ডারলাইন করো, হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি, বাধ্যতামূলকের যে শাস্তি বা কারাদণ্ড তার থেকে কিন্তু এই ভলেন্টারি কনফাইনমেন্ট, স্বেচ্ছায় কারাদণ্ড, এটা সহ্য করা খুব কষ্টকর। তারপরে তিনি ব্যাখ্যাটাও দিয়েছেন, দ্য থট, যখনই তোমার মনে এই চিন্তাটা আসবে দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি, তুমি যে কোনো সময় স্বাধীনতার পথে হেঁটে যেতে পারো। আচ্ছা বাধ্যতামূলক হলে তুমি বেরোতে পারবে না, তুমি আলিপুর জেলে আছে বলতে পারবে না আমাকে একবার খোলো না, বাইরে থেকে ঘুরে আসি। নেতা মন্ত্রীরা হলে আলাদা কথা, অনুব্রত থেকে শুরু করে দেখবে ওরা জেলে গেলে কিন্তু মটন টটন খায়, এসি ঘরে আরামে শোয়, আমাদের হলে দেখবে ঘাসের তরকারি খাওয়াবে আর পোড়া রুটি, সেটা তো হবে না। তো বলছে দ্য থট, এই যে চিন্তা, দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি, যে তুমি স্বাধীনতার পথে যেতে পারো, এটা বাধ্যতামূলক নয়, তুমি নিজের ইচ্ছায় করেছো, তুমি যে কোনো সময় স্বাধীন হতে পারো, এই চিন্তা যখন তোমার মাথায় আসবে, অ্যাট এনি মুমেন্ট, যে কোনো মুহূর্তে, উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন, জেলখানায় তোমার গোটা অস্তিত্বকে বিষিয়ে দেবে। পয়জন মানে তো জানো বিষ, আর হোল এক্সিস্টেন্স মানে সমগ্র হচ্ছে অস্তিত্ব, তোমার আর থাকতেই ইচ্ছা করবে না, মনে হবে ধর গেল, আমার 6 মাস হয়েছে, আমি বাজি হেরে গেলাম, আমি বেরিয়ে যাই। এটাই ব্যাংকার লয়ারকে বলছে। তারপরে আবার বলছে আই অ্যাম সরি ফর ইউ, তোমার জন্য আমার বড়ই করুণা হচ্ছে, খুব দুঃখ পাচ্ছি, আহার বেচারা, তুমি এরম তারা জেদে পড়ে বাজি লড়ে জীবনের কয়েকটা সুন্দর সুন্দর বছর নষ্ট করবে। অ্যান্ড নাও দ্য ব্যাংকার
এখন সেই ব্যাংকের কর্মচারী ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, হাঁটাহাঁটি করছে, রিমেম্বার্ড অল দিস, এই সব কিছুকে স্মরণ করছে। আচ্ছা, এখন আমরা আবার কোথায় চলে এসেছি? 15 বছর পরে, মানে বর্তমান সময়। গল্প যেখানে শুরু হয়েছিল সেই সময় মনে আছে? শুরুতে ওর স্টাডি রুমে হাঁটছিল, 15 বছর আগের কথা মনে করছিল। 15 বছর আগে কি কি হয়েছে সেটা এতক্ষণ পড়লাম। আবার এখন 15 বছর পরে বর্তমান সময়ে চলে এসেছি। ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, রিমেম্বার্ড অল দিস, হাঁটাহাঁটি করতে করতে ব্যাংকার এইগুলো মনে করছে 15 বছর আগের কথা। অ্যান্ড আস্কড হিমসেলফ, সে নিজেকে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, ওই বাজি ধরার উদ্দেশ্য কি ছিল? অবজেক্ট মানে উদ্দেশ্য, মানে এখন ভুল বুঝতে পেরেছে। সেই যে রাগের মাথায় উত্তেজনায় ডিসিশন নিয়েছিল, বলছে বাজি ধরে লাভ কি হলো, উদ্দেশ্য কি ছিল? হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লজিং 15 ইয়ার্স অফ হিজ লাইফ, কি ভালো হলো ওই মানুষটা ওর জীবনের 15 বছর হারিয়ে ফেললো। অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়নস, এবং আমিও আমার 2 মিলিয়ন উড়িয়ে দিলাম। বলছে এতে ভালো কি হলো? ওই মানুষটা ওর জীবনের, আন্ডারলাইন করো, লজিং 15 ইয়ার্স অফ হিজ লাইফ, তার মানে সোজা কথায় বলতে গেলে 15 বছর পরে বর্তমান সময়ে সে কিন্তু বাজিতে মোটামুটি সফল হয়েছে, সে 15 বছর কিন্তু থেকেছে। বলছে 15 বছর সেই যে লোকটা তার জীবনের হারিয়ে ফেললো। অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়নস, আমি 2 মিলিয়ন উড়িয়ে দিলাম। ও 15 বছর থাকা মানেই তো 2 মিলিয়ন দিতে হবে। এতে লাভ কি হলো, ভালো কি হলো? ক্যান ইট প্রুভ দ্যাট, এতে কি প্রমাণ হলো দ্যাট ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যে যাবজ্জীবন কারাদণ্ডের থেকে মৃত্যুদণ্ড ভালো না খারাপ? ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স, বেটার মানে ভালো, ওয়ার্স মানে খারাপ। বলছে এতে কি প্রমাণ হলো মৃত্যুদণ্ড ভালো না খারাপ কার থেকে? দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডের থেকে। কিছুই প্রমাণ হলো না। আমরা ওই শুধু শুধু বাজি ধরে মানুষটার 15টা বছর গেল, আমার 2 মিলিয়ন গেল। নো নো, না না, এখন আক্ষেপ করছে। ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস, এটা সবটাই ছিল বোকামো এবং অর্থহীন। ননসেন্সিক্যাল মানে বোকামো, মিনিংলেস অর্থহীন, এখন বুঝতে পেরেছে। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ এ প্যাম্পার্ড ম্যান, একটা বেগড়ানো লোকের খামখেয়ালি। হঠাৎ ইচ্ছা হয়েছিল 2 মিলিয়ন বাজি রেখেছি। ক্যাপ্রিস মানে হচ্ছে খামখেয়ালি, প্যাম্পার্ড ম্যান মানে বেগড়ানো মানুষ। একটু আগে বললাম না, বাপের প্রচুর টাকা ছিল, সম্পত্তি। অ্যান্ড অন হিজ পার্ট, তার দিক থেকে দেখতে গেলে, মানে কে গো, আমাদের ইয়ং লয়ারের দিক থেকে দেখতে গেলে, সিম্পল গ্রিড ফর মানি, একদম সাধারণ টাকার প্রতি লোভ। ও টাকার প্রতি লোভের জন্যই এইটা করেছে। আমি করেছি আমার হচ্ছে বেগড়ানো মেজাজ, টাকা পয়সা অনেক আছে চল। আর ও কেন করেছে? গ্রিড ফর মানি, আন্ডারলাইন করো, টাকার লোভে। কিন্তু গল্পের শেষে দেখতে পাবো সেই লোকটা কিন্তু টাকার লোভ নেই। এখনো পর্যন্ত কিন্তু সে করেছিল টাকার লোভেই, মানে প্রথমে যখন সে বেটটায় রাজি হবে টাকার লোভে, পরে কিন্তু সেই টাকার লোভ তার চলে যাবে। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। দেন হি রিমেম্বার, তারপর সে মনে করলো, হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, সেই সন্ধেবেলায় এর পরে কি হয়েছিল। সেই যে বাজি ধরা হলো তারপরে কি হয়েছিল, সেই 15 বছর আগে সন্ধেবেলায় কি হয়েছিল সেটা সে মনে করলো। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, এটা ঠিক করা হয়েছিল যে, দ্যাট দ্য ইয়ং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, সেই যুবক ছেলেটি মানে আমাদের ইয়ং লয়ার, সে তার বন্দি দশা কাটাবে। শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মানে বন্দি দশা, স্পেন্ড মানে কাটানো, সে তার বন্দি দশা কাটাবে আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন, একদম কড়া নজরদারিতে। স্ট্রিক্টেস্ট মানে কঠোরতম, আর সুপারভিশন মানে নজরদারি, মানে ফাঁক ফোকর নয়, অমনি 15 বছরের বেট আরামে কাটিয়ে দেবে তা নয়, খুব কড়া তত্ত্বাবধানে নজরদারিতে কাটাতে হবে। কোথায়? আন্ডারলাইন করো, ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, যে ব্যাংকার বাজি ধরলো সেই ব্যাংকারের বাগানের একটা লজেতে বা একটা ঘরেতে। খুব কঠোরভাবে কিন্তু নিয়ম কানুন মানা হবে, এরপরেই সেগুলো আমরা পড়বো। তাহলে ব্যাংকারের বাগানের একটি লজেতে সেই যে আমাদের ওই ইয়ং লয়ার 15 বছর কাটাবে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট, এটা রাজি হওয়া হলো যে, দ্যাট ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে, হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, সে সেই লজের চৌকাট টপকাতে পারবে না। আন্ডারলাইন করো, থ্রেশহোল্ড অফ দ্য লজ, থ্রেশহোল্ড মানে লিখে রাখতে পারো চৌকাট। তাহলে কি রাজি হওয়া হলো? 15 বছর ওই যে লজটায় থাকবে। আমাদের দেখবে পুরানো দিনের যাদের ঘর, ঘরের সামনে চৌকাট থাকে উঁচু মতো, এখন আর থাকে না প্রায়। বলছে 15 বছরও কি করবে, এই লজটার চৌকাট কিন্তু মারাতে বা টপকাতে পারবে না। আরো কি করতে পারবে না, এইগুলো সব আন্ডারলাইন করো, এই জিনিসগুলো করতে পারবে না। চৌকাট টপকাতে পারবে না। টু সি হিউম্যান বিইংস, কোনো মানুষ দেখতে পারবে না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, কোনো মানুষের গলার শব্দ শুনতে পারবে না। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার,
চিঠি বা খবরের কাগজ গ্রহণ করতে পারবে না, মানে তাকে যদি খবরের কাগজ দেওয়া হয় সে তো বিশ্বের খবর পড়তে পারবে, বা কেউ চিঠি লিখছে তার কাছে আসবে, সেটা কিন্তু হবে না। এই 4-5টা জিনিসে আন্ডারলাইন করে রাখো। এমসিকিউ এর অপশনে কিন্তু কিরম ভাবে দেয় দেখেছো তো, বোথ এ অ্যান্ড বি, বি অ্যান্ড সি, অল অফ দি সব আসতে পারে। কি কি জিনিস পারবে না? প্রথম বললো লজের থ্রেশহোল্ড টপকাতে পারবে না, কোনো মানুষকে দেখতে পারবে না, মানুষের গলা শুনতে পারবে না, অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, চিঠি এবং খবরের কাগজ সে পাবে না, সে গ্রহণ করতে পারবে না। এটা তোমার মনে হবে তাহলে তো কিছুই পারবে না। এরপরে পড়বো কি কি জিনিস তাকে সুযোগ সুবিধা দেওয়া হবে, আন্ডারলাইন করো। দেখো লেখা আছে হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাকে বাদ্যযন্ত্র দেওয়া হবে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আন্ডারলাইন করো। সে যদি চায় পিয়ানো বাজাবে, গিটার বাজাবে, সে সেগুলো বাজাতে পারবে, তাকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হবে। অ্যান্ড বুকস, বই দেওয়া হবে। শুনে তোমাদের মনে হবে আর বই পড়বে, বই পড়েই এই গল্পে দেখো আমাদের এই যে নায়ক সে পুরো বদলে যাবে, তাকে বই দেওয়া হবে। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, তাকে চিঠি লিখতে দেওয়া হবে। এই দুটো কেউ গুলিয়ে ফেলবে না, সে নিজে চিঠি লিখতে পারবে কিন্তু সে কোনো চিঠি পাবে না। আর দুটো জিনিস খুব দারুণ, তোমাদের পছন্দ হবে, টু ড্রিঙ্ক ওয়াইন অ্যান্ড টু স্মোক, এবং একটু মাল খেতে পারবে, স্মোক করতে পারবে, এটা আনলিমিটেড। এছাড়া রাশিয়ান কেন, বিদেশের কোনো লোকই বাঁচতে পারে না। ওদের ওখানে হচ্ছে আমাদের যেমন জল না খেলে মরে যাবো, ওদের হচ্ছে ওয়াইন, ঠান্ডা দেশ তো, ওরা মদ না খেলে থাকতে পারবে না। তাহলে এই দুটো, এই যে জিনিসগুলো, যেমন ওখানে কি কি করতে পারবে না আন্ডারলাইন করলে, এবার কি কি সে করতে পারবে আন্ডারলাইন করো। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাবে, বাদ্যযন্ত্র, বুকস বই পাবে, অ্যালাউড টু রাইট লেটার চিঠি লিখতে পারবে, টু ড্রিঙ্ক ওয়াইন অ্যান্ড টু স্মোক, মদ খেতে পারবে মানে মদ পান করতে পারবে, এবং স্মোক ধোঁয়া ছাড়তে পারবে। ঠিক আছে, এইটা এই দুটো শুনেই অনেকে রাজি হয়ে যাবে, হ্যাঁ 15 বছর কাটতে দেবো। আবার আনলিমিটেড, যা ইচ্ছা চাইবে, যে ব্যান্ডের চাইবে সেই পাবে। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, চুক্তির শর্ত অনুযায়ী, টার্মস অফ দ্য এগ্রিমেন্ট মানে চুক্তির শর্ত অনুযায়ী, দ্য অনলি রিলেশন হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, বাইরের জগতের সাথে সে একমাত্র সম্পর্ক রাখতে পারবে। রিলেশন তো জানো সম্পর্ক, আউটার ওয়ার্ল্ড মানে কি, বাইরের জগৎ, ও তো একটা ঘরে বন্দি থাকবে, তাহলে বাইরের জগতের সাথে সে সম্পর্ক কিভাবে রাখবে, ওয়ার বাই এ লিটিল উইন্ডো, আন্ডারলাইন করো, একটা ছোট্ট জানালার মাধ্যমে, মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট, যেটা এই উদ্দেশ্যেই বানানো, মানে ও যেখানে থাকবে ওখানে একটা ছোট করে জানালা বানিয়ে দেয়া হবে, কেন, বাইরের জগতের সাথে তার সম্পর্কের জন্য। এবং তারপরেও দেখবো জানলাটার আরেকটা গুরুত্ব আছে, হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, সে যা চাইবে তাই পাবে। যা চাইবে তাই পাবে মানে যেন আবার সবকিছু ভাবুনি, যে যে জিনিসগুলো বললাম সেইগুলো। দেখো লেখা আছে বুকস বই পাবে, মিউজিক গান মানে ওই গানের বাদ্যযন্ত্র পাবে, ওয়াইন মদ পাবে, সো অন ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড, সে যে পরিমাণে চাইবে সেই পরিমাণেই পাবে। ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড মানে যতটা চাইবে ততটা পাবে। বাই রাইটিং অ্যান অর্ডার, খালি একটা অর্ডার লিখতে হবে, একটা কাগজে খালি লিখে দেবে 750 হয়ে গেল, ঠিক আছে, বা এই জিনিসটা। তারপরে শীতকালে লিখে দেবে ওল্ড মং, কি সব আছে ওইসব লিখে দেবে। আচ্ছা তারপরে দেখো, চুপ করো, খালি একটা তাকে লিখতে হবে, বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু সে সব জিনিস পাবে ওই জানলাটার মধ্যে দিয়ে। ওই যে জানলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, ওটা এই উদ্দেশ্যেই বানানো হয়েছে। ও লিখে জানলা দিয়ে ফেলবে, ওদিকে যে থাকবে ও আচ্ছা 750 লাগবে, তাহলে পাঠিয়ে দিয়ে দিক দিয়ে দিল। বা শুধু খারাপটা ভাবছে কেন, এই বই লাগবে, লিখে পাঠালো, বইটা ওই দিক দিয়ে পাঠিয়ে দেবে। চলে এসো 123 পাতার লাস্ট লাইন, দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রাইফেল, এই চুক্তির মধ্যে একদম খুঁটিনাটি বর্ণনা ছিল। এভরি ডিটেল মানে একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম, খুঁটিনাটি, ট্রাইফেল মানে তুচ্ছাতি তুচ্ছ, মানে কিচ্ছু বাদ দেওয়া হলো না, একদম খুঁটিনাটি সব লিখে রাখা হলো। দ্যাট উড মেক হিস, নেক্সট পেজে যাও, ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, যাতে করে তার বন্দি দশাটা খুব কঠোরভাবে একাকিত্বে বা নির্জনে রাখা যায়। মানে সোজা কথায় তাকে কোনো রকম স্কোপ দেয়া হবে না, যে গার্ড দেবে তার সাথে দুবেলা গল্প করবে ওসব চলবে না, তাকে এমন ভাবে করা হলো। এই যে লেখাটা আছে, আচ্ছা এই প্যারাগ্রাফটাই লাস্ট পড়াবো আজকে, যেটা এখানে আছে, এই যে এমন খুঁটিনাটি বা সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস রাখা হলো চুক্তিতে, দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, স্ট্রিক্টলি মানে কঠোরভাবে, সলিটারি মানে একাকিত্ব বা নির্জনতায়, যাতে তার বন্দি দশাটা একেবারে নির্জনতায় বা একাকিত্বে কাটে। অ্যান্ড বাউন্ড দ্য ইয়ং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 ইয়ার্স, এবং ওই যুবকটা যেন বাধ্য হয় সেখানে 15 বছর থাকতে। বাউন্ড মানে বাধ্য,
কত বছরের বেট ধরা হয়েছে? এক্স্যাক্টলি 15 ইয়ার্স, একেবারে 15 বছর। এরপরে আন্ডারলাইন করো, খুব ইম্পর্টেন্ট, ভিভিআই ফর এমসিকিউ, বিগিনিং ফ্রম 12 o'clock নভেম্বর 14, 1870, যেটা শুরু হচ্ছে 1870 সালের 14 নভেম্বর 12টা থেকে, অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock নভেম্বর 14, 1885, শেষ হবে 1885 সালের 14 নভেম্বর 12টায়। এবার এখানে তোমাদের একটা কথা বলি, 12টা মানে দুপুর 12টা কি রাত 12টা সেটা কিন্তু বলা নেই, তবে গল্পটা যারা শেষ পর্যন্ত পড়বে তারা বুঝতে পারবে এটা রাত 12টা নয়, বেলা 12টা বা দুপুর 12টা। 14 নভেম্বর আমাদের ইন্ডিয়াতে চিলড্রেন্স ডে, এইভাবে মনে রাখতে পারো, ডেটটা ভুলবে না। 1870 সালের 14 নভেম্বর বেলা 12টা, আচ্ছা বেলাটা বাদ দাও, এখানে লেখা নেই, 12টা, পরীক্ষায় নিশ্চয়ই তাহলে ওরম আসবে না, 12টাই আসবে। 1870-এর 15 বছর পর মানে কি 1885, 1885-এর 14 নভেম্বর 12টার সময় বাজি বা চুক্তি শেষ হবে। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্পট অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশন, সে যদি এই শর্ত ভাঙার এতটুকুও চেষ্টা করে, স্লাইটেস্ট অ্যাটেম্পট মানে এতটুকু চেষ্টা যদি করে, টু ব্রেক দ্য কন্ডিশন, এই শর্ত বা চুক্তি ভাঙার, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, যদি শেষ হবার মাত্র 2 মিনিট আগে, মানে 1885 সালের 14 নভেম্বর 12টা বাজার 2 মিনিট আগে, 11টা 58তেও ও যদি বেরিয়ে পড়ে, রিলিজ দ্য ব্যাংকার ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম 2 million, তাহলে কিন্তু ব্যাংকার তাকে 2 মিলিয়ন দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়ে যাবে। অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, আর ফ্রি ফর্ম বা রিলিজ ফর্ম তার মানে কি, যদি ও 2 মিনিট আগেও বলে আমি আর পাচ্ছি না, আমি বেরিয়ে পড়বো, তাহলে কিন্তু ব্যাংকার আর ওকে 2 মিলিয়ন দেবার যে অব্লিগেশন বাধ্যবাধকতা সেটা থেকে মুক্ত হয়ে যাবে। মানে সোজা কথা, যদি বেট জিততে হয় একদম 15 বছর স্ট্রিক্টলি ওইখানে থাকতে হবে সবকিছু নিয়ম কানুন মেনে। একটুখানিও যদি সে কোনো রকম ভুলভাল করে তাহলে চুক্তি ভেঙে গেলে আমাদের ব্যাংকার কিন্তু লয়ারকে আর 2 মিলিয়ন দেবে না। তো এরপর দিন আমরা পড়বো তার যে বন্দি দশা, প্রথম বছর, দ্বিতীয় বছর, চতুর্থ, পঞ্চম কিভাবে কাটলো। ঠিক আছে, বলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।